আপনার স্যার এই শেক্সপিয়ারের প্রতি এত আগ্রহ? আমি খুব ভালো মাস্টারমশাইদের কাছে শেক্সপিয়ার পড়েছি আর কি। মানে যারা আমার মধ্যে এই শেক্সপিয়ার পাঠের নানান রসদ তারা আমার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। অতল একটা গুহা আছে যেখানে আমাদের যেতে হবে। শেক্সপিয়ার আমাদেরও সৃজনশীল করে তোলেন। শেক্সপিয়ারের গ্রহণযোগ্যতা পুঁজিতান্ত্রিক বিশ্বে যেমন আছে, সমাজতান্ত্রিক বিশ্ব তেমন ভাবে আছে। শেক্সপিয়ারের রাজার রবীন্দ্রনাথের রাজার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। সম্পাদক শফি আহমেদ। তা আমি একেবারেই সম্পাদনা করেছি স্কুল জীবনে রবীন্দ্র পরিষদের আমাদের একটা পত্রিকা। এই পত্রিকা আমি অন্তত 25 বছর আমি সম্পাদনা করেছি। শুধু দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিড টকে। পরিচয় করিয়ে দিচ্ছি অধ্যাপক শফি আহমেদ। এমন একজন মানুষ যিনি আমাদের দেশে একজন শেক্সপিয়ার বিশেষজ্ঞ, শিক্ষক, পণ্ডিত। আমরা তার কাছে শিখি বলাটা ঠিক না, আমাদের শিক্ষকরা তার কাছে শিখেছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনাকে যেহেতু পেয়েছি শুরুতেই, মানে আপনার একটা বই আমি আপনার যে বইয়ের সঙ্গে পরিচয় হয়েছে সেটি হলো শেক্সপিয়ারের নারীরা। তারপর আপনার একটা বই আছে বঙ্গদেশে শেক্সপিয়ার, বাংলা একাডেমি প্রকাশ করেছিল মনে হয়। তো এই দুটো বইয়ের বাইরেও শেক্সপিয়ার নিয়ে আপনার প্রচুর লেখা আমরা দেখি। তা আমরা এমনও হয়েছে যে নাটকের অনেককে অনেক সময় শেক্সপিয়ার নিয়ে প্রশ্ন করলে বলেছে যে শফি আহমেদের কাছে যাও। আপনার স্যার এই শেক্সপিয়ারের প্রতি এত আগ্রহ? এটা এমন হতে পারে যে প্রজন্মের জন্য আর কি। আমি যখন অনার্সের প্রথম বর্ষে ভর্তি হই, সেইটাই ছিল শেক্সপিয়ারের জন্মের 400 বছর। সুতরাং অনার্স পড়ার প্রথম বছরেই একটা মানে সারা পৃথিবীতে একটা উন্মাদনা দেখেছি এর মধ্যে, যে শেক্সপিয়ারকে নিয়ে। এটা আমি মনে করি খুব বেসিক ব্যাপার আর কি, যে আমরা দেখতে পাচ্ছি কলেজে ঢোকার পরেই যার এই একটা ব্যাপার ঘটছে। আমরাও যে তাকে খুব ভালো করে চিনি, অনেক বড় মানুষ, কিন্তু সে যে এতভাবে আমাদের মধ্যে আছে জীবনে, এইটা একটা খুব বড় বিষয় ঠিকই। কিন্তু একই সঙ্গে আমি বলবো যে আমি খুব ভালো মাস্টারমশাইদের কাছে শেক্সপিয়ার পড়েছি আর কি। মানে যারা আমার মধ্যে এই শেক্সপিয়ার পাঠের বা কোনো জিনিস কি শেক্সপিয়ারকে বিবেচনা করার, বিশ্লেষণ করার নানান রসদ তারা আমার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। অনেকেই হয়তো শুধু কাহিনীটা পড়িয়েছেন, সবাইকে বলবো না, কিন্তু কিছু কিছু শিক্ষক যারা আমাদের এমন করে পড়িয়েছেন তাতে মনে হয়েছে যে না, এই একটা বিশাল একটা মানে প্রায় অতল একটা গুহা আছে যেখানে আমাদের যেতে হবে আর কি। তারপর নিজে নিজেই বুঝেছি। এবং সত্যি কথা বলি যে আমি প্রায় 40 বছরের বেশি ধরে তো শেক্সপিয়ার পড়িয়েছি। শেক্সপিয়ার এমন একজন ব্যক্তি, আমার মনে হয় যে প্রতিবার যেমন দু একটা টেক্সট, ম্যাকবেথের মতো টেক্সট, হ্যামলেটের মতো টেক্সট পড়াতে গিয়ে পরের বছর যখন পড়াচ্ছি তখন আমি বুঝতে পারছি আচ্ছা এখানে তো আর একটা স্তর আছে যেটা আমি গত বছর অনুধাবন করতে পারিনি। এরকম অনেকবারই হয়েছে, যাচ্ছে এইটা তো এইরকম হতে পারে আর কি। সেটা নিয়ে হয়তো কোনো তখনও পর্যন্ত কোনো ওই অর্থে ক্রিটিক্যাল লিটারেচার বেরোয়নি। মানে প্রত্যেক পাঠে আপনি নতুন করে আবিষ্কার করছেন। হ্যাঁ, আবিষ্কার করছি। কোনো একটা শব্দ আছে, এই শব্দটা আগের বার হয়তো ভুলে গেছি, যাচ্ছে এটা তো আগেবার ব্যবহার করা হয়েছে, তাহলে তখন কেমন করে ব্যবহার করলো, এখন কেমন করে করা হলো। বা এই যে চরিত্রগুলোকে দেখছি, এর কিছু চরিত্রের এক ধরনের রূপ আছে অন্য জায়গায় আর কি। এইভাবে খুব ভালো করে আরম্ভ করতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা হলো যে এর পরে মানে 80-র দশক থেকে শেক্সপিয়ারকে দেখার জন্য সারা পৃথিবীতে দুটো খুব বড় লেন্স ব্যবহার করা হলো। একটা যেটাকে আমরা বলি যে নারীবাদী লেন্স আর কি, যে শেক্সপিয়ার নারীর অবস্থান বা নারী কেমন করে দেখছেন এইটা। আর তার চেয়ে বড় হলো যে একটা সোশিওলজিক্যাল লেন্স, মানে সমাজতত্ত্ব থেকে তাকে দেখার। এই কাহিনীগুলো যে কাহিনী হয়ে আছে, আসলে শেক্সপিয়ারের তো সব নাটকই রাজা, প্রজা, মন্ত্রী এরা, কিন্তু এর বাদে যে এই একেবারে সমাজকে দেখা যাচ্ছে, যে সমাজের, আমরা তো রাজাকে মন্ত্রীকে সমাজের অংশ মনে করি না, সমাজের অংশ মনে করি যে সাধারণ মানুষের মধ্যে যে সমাজ আছে। শেক্সপিয়ার সেটাকে যে এমন করে স্পর্শ করছে
যদি সেই অর্থে এই সোসিওলজিক্যাল স্টাডি এইভাবে না হতো, যদি ডিকনস্ট্রাকশন না আসতো, যদি এমনকি আমাদের একেবারে এদিককার রণজিৎ গুহর যদি সাবাল্টার্ন স্টাডিজ তৈরি না হতো, বা এডওয়ার্ড সাইদের ওরিয়েন্টালিজমের মতো গ্রন্থ, কালচারাল কনটেক্সট ইত্যাদি এই জিনিসগুলো কিন্তু না হতো, তাহলে হয়তো শেক্সপিয়ারকে অন্যভাবে পড়া যেত। এই পঠন পাঠনগুলো আমাদের শেক্সপিয়ারকে তখন একেবারে বিজ্ঞানের ল্যাবরেটরিতে যেভাবে ছিন্ন ভিন্ন, তখন আমরা দেখতে পেলাম যে আরে আসলে এই মানুষটা তো সেই গল্প লেখেনি, এ তো মানুষের গল্প লিখতে চেয়েছে। উৎপল দত্তের দুঃখিত অসাধারণ বই শেক্সপিয়ারের সমাজ চেতনা। আমি মনে করি বাংলা ভাষায় লেখা এই বই কিন্তু মানে এই যে কিভাবে মানে শেক্সপিয়ারকে বুঝতে সহায়তা করে, এবং উৎপল দত্তই সম্ভবত আমাদের মতো বাঙালি পাঠককে প্রথম বুঝিয়ে দিয়েছেন যে আসলে শেক্সপিয়ার যা লিখছেন সেটা রাজা রাজরাদের কাহিনী তা না, তিনি আসলে মানুষের কাহিনী লিখছেন। এইটা শেক্সপিয়ার এর মানে উৎপল দত্ত যাদের সঙ্গে নাটক করেছেন, যাদের সঙ্গে শেক্সপিয়ার পড়েছেন, সেটাও তার খুব, সেটা তিনি তার বইয়ের মুখবন্ধে প্রকাশও করেছেন যে এইটার কারণ আর কি। এইটা খুব বড় ব্যাপার হয়েছে আর কি। এবং আমরা আর শেক্সপিয়ারের সুবিধাটা হয়েছে এই, যেমন এখন এই পর্যায়ে পৃথিবীর কোথাও মানে শেক্সপিয়ারের জন্মভূমি যদি ছোট করে বলি সে স্ট্র্যাটফোর্ড আপন, অথবা যদি বড় করে বলি তার দেশ ইংল্যান্ড, কোথাও শেক্সপিয়ারের নাটককে আর শেক্সপিয়ারের টেক্সটে পড়ানো হয় না, বা অভিনয় করা হয় না, ভুল বলছি, যে পড়ানো হয় কিন্তু অভিনয়ের ক্ষেত্রে, মঞ্চে আনার ক্ষেত্রে ওই শেক্সপিয়ার আর থাকে না। এই শেক্সপিয়ার একেবারেই আলাদা হয়ে যায়, কারণ সেই শেক্সপিয়ারের মধ্যে আমরা অনেক কিছু তার মধ্যে অনুপ্রবেশ করে, মানে হ্যামলেট দর্পণ হয়ে যাচ্ছে, হ্যামলেট গণনায়ক হয়ে যাচ্ছে, জুলিয়াস সিজার গণনায়ক হয়ে যাচ্ছেন, এইরকম তো আমরা একেবারে হামেশাই দেখতে পাই আর কি। আমি এক সময় ভেবেছিলাম যে ম্যাকবেথকে আমি রূপান্তর করব, যে ম্যাকবেথকে মানে আমাদের দেশের মানে যখন আমরা ম্যাকবেথের ওই রাজাকে দেখি ডানকান, সে আসলে দুজনের পিতা, সেই তাদের একজনকে একটু উঁচু রাজকার্যের দায়িত্ব দেওয়া হয়েছে ইত্যাদি, সেই পিতা নিহত হচ্ছেন, যার দ্বারা তিনি কিন্তু অত্যন্ত ব্যাপকভাবে উপকৃত হয়েছেন এই রাজার দ্বারা। তাহলে একটা জিনিস আপনার কাছ থেকে আগেও শুনতাম সবসময়, যে খুব প্রাসঙ্গিকতা আমাদের দেশের পরিপ্রেক্ষিতে। আপাতভাবে শুধু শেক্সপিয়ারের টেক্সট পড়লে হয়তো অনেক সময় ধরা যায় না যে হ্যামলেট আমার কি কাজে লাগবে, কিন্তু দেখা যায় যে আমার দেশের বিভিন্ন ঘটনার সঙ্গে কানেক্ট করা যায়। কিন্তু একটা জিনিস আমরা কানেক্ট করতে পারি না সাধারণ পাঠক যারা, এই যে ডাইনি, বিভিন্ন রকমের এই যে টেম্পেস্ট নাটকে যে অতিপ্রাকৃতিক চরিত্র আছে, এগুলোকে স্যার আসলে কিভাবে আমরা বুঝবো, অনুধাবন করব? মানে এই বোঝার ক্ষেত্রে যে আমি একটা সর্বশেষ কথা বলে দেব বা আর কেউ বলে দেবে তা না, এটা যিনি তৈরি করবেন নাটকটাকে বা যে ভাববেন, শেক্সপিয়ারের ডাইনির কি করছে, শেক্সপিয়ারের যদি ডাইনি না থাকে তাহলে শেক্সপিয়ারের এই নাটকটাই হয় না, ম্যাকবেথ কোনোদিন ভেবে আসে না। আমি একটা আমাদের দেশে উদাহরণ দেই। আমাদের দেশে আজ থেকে প্রায় বছর 15 হবে বা তার একটু বেশিও হতে পারে আর কি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নাটকের যে বিভাগ আছে, এই বিভাগ ম্যাকবেথের একটা তাদের মঞ্চায়ন করে আর কি। এবং সেই সময় নানান আলোচনার মধ্যে আমিও একটু আলোচনায় আমাকে ডেকেছিলাম যে আমরা কি করতে পারি, যে এখনকার মানুষকে ডাইনি দেখিয়ে দিলে মঞ্চেও ওটার এমন একটা দৃশ্য তৈরি হয় যে লোকে ওটা নেবে হয়তো, কিন্তু আসল জায়গাটা যে ডাইনি তো নেই, এমন অলৌকিক চিত্র আনবো কেন? ওই প্রযোজনাটায় আমরা সবাই মিলে যেটাতে মিলিত হয়েছিলাম, যে ওই প্রযোজনা ওই 3 জন আছে, এবং যেটা আজকে আমাদের এই সাক্ষাৎকারের জন্য এক অর্থে অন্য অর্থে প্রাসঙ্গিক। সেখানে এই 3 জনকে মিডিয়া পার্সন করা হয়েছে। আচ্ছা, যে এই মিডিয়ার লোকেরাই এমন সমস্ত তৈরি করে আর কি, ভাইব তৈরি করে একটা মানুষকে নিয়ে, যেটা এখন আজকের দিনেও আমরা দেখতে পাই আর কি, যে সেই মানুষটা থাকে না, ওই মানুষটাকে এমন করে পাম্প করে ফেলা হয় যে সে এর মধ্যে চলে যায় আর কি। একটা আজকের ট্রাম্পকে মিডিয়া তৈরি করে, আজকের যে একনায়ককে মিডিয়া তৈরি করে ফেলে আর কি। তা আমরা
মিডিয়াকে দিয়েছিলাম সেখানে, এবং খুবই গ্রহণযোগ্যভাবে, যে ঠিক আছে একটা মিডিয়া সে এই এই খবর এইভাবে তৈরি করছে, এটা হতে পারে ওইটা হতে পারে ইত্যাদি। এই হতে পারে ধারণা থেকে ম্যাকবেথ হয়ে যায় আর কি। আমি একটা জার্মান প্রোডাকশন দেখেছিলাম বার্লিনে, যেখানে ওই তারাও না, মানে ডাইনি টাইনি কিছু না, এবং তাদের আগে ওখানে ম্যাকবেথের সঙ্গে দেখাও করানো হচ্ছে না, তারা ম্যাকবেথের বাড়িতেই আছে। তারা তিনজন বাড়ির গৃহকর্মী, কেউ ঘর ম্যাপিং করছে, কেউ রান্না করছে, কেউ কাপড় জামা ধুচ্ছে আর কি, এরকম তিনজন। তারা তিনজন গল্পটা শুনতে পেয়েছে যে ম্যাকবেথ এত বড় যুদ্ধে এমন ব্যাপকভাবে হয়েছে এবং রাজা তাকে এইভাবে সাদর সম্ভাষণ জানিয়েছেন। তারা নিজেদের মধ্যে আলোচনা করছে যে তার তো আমাদের যিনি এই বাড়ির প্রভু তিনি তো রাজাও হয়ে যেতে পারেন। এই যে তারা নিজেরা এখান থেকে ওখান থেকে, এবং তারা কিছু কিছু ওই বলার সময় কোনো করছেন, কোনো একটা গানের কথা বলছেন, এই সবগুলো লেডি ম্যাকবেথের কানে যাচ্ছে। ম্যাকবেথের সঙ্গে ওইখানে কোনো ডাইনি দেখাই হয়নি, দেখাটা হলো বাড়িতে এসে বলতে গেলে আর কি। এইটা মানে মানে শেক্সপিয়ার আমাদেরও সৃজনশীল করে তোলেন যে তুমি কি করে ব্যাখ্যা করবে, কিন্তু ব্যাপারটা তো তাই, আমরা ওখানে ওই মানে কি বলবো যে অলৌকিক চরিত্র না ভেবে যদি আমরা ভাবার চেষ্টা করি যে এই জিনিসটা কানের মধ্যে গেছে, একটা মানুষের তার ভেতরে আকাঙ্ক্ষা আছে, কিন্তু সেই আকাঙ্ক্ষাকে দুরাকাঙ্ক্ষা তৈরি করে দেওয়া, ভয়াবহ উচ্চাকাঙ্ক্ষায় নিয়ে যাওয়া, অনৈতিক উচ্চাকাঙ্ক্ষায় নিয়ে যাওয়া, তার জন্য কিন্তু কিছু মানুষই খুবই যথেষ্ট। বা ওই যে হ্যামলেটের পিতার অলৌকিক উপস্থিতি, হ্যাঁ এটা এইভাবে আর কি, যে এটাকে আমরা ব্যাখ্যা করে নিতে পারি, মনের ভিতরে হচ্ছে কথাটা। হ্যাঁ মানে সেখানে যেমন ওই পিতার কথা বলা হচ্ছে, আধুনিক মনস্তত্ত্ব দিয়েও ব্যাখ্যা অবশ্যই তখনকে ওই জন্য বলে ওই রাজাকে শুধুমাত্র ডেনমার্কের রাজা করে রাখলে হবে না আর কি, যে একজন মানুষ যে রাজাটাকে আমরা মনে করছি, এবং এটার সঙ্গে আবার খুব রবীন্দ্রনাথের সঙ্গে খুব মিলে যায় অনেক সময়, শেক্সপিয়ারের রাজার সঙ্গে না, মানে রাজার যে কনসেপ্টের কথা এইমাত্র হলো আর কি, যে রাজা দেখা যাচ্ছে যে ডেনমার্কের রাজাকে আমাদের সৈয়দ শামসুল হক তার অনুবাদে এই রাজাকে এমনভাবে করে দিচ্ছেন যে আমাদের মনে হচ্ছে যে তিনি একটা জাতির বিবেক হচ্ছেন, বা জাতির তিনি একটা অভিভাবক হয়ে উঠছেন। তিনি যে কথাগুলো আমাদের দেশের খুব বড় নেতা যে কথাগুলো বলে বাঙালি জাতিকে নানানভাবে উদ্বুদ্ধ করেছিলেন, সেই কথাগুলো এমনভাবে তার সামনে যুক্ত করে দেয়া যায়। এইটাই শেক্সপিয়ার আসলে সেই অর্থে সমকালীন। আমি একটা কথা বলে শেক্সপিয়ারের আলোচনাটা অন্তত শেষ করি, যাতে এটা বুঝতে পারেন যে শেক্সপিয়ারের গ্রহণযোগ্যতা পুঁজিতান্ত্রিক বিশ্বে যেমন আছে, সমাজতান্ত্রিক বিশ্ব তেমন ভাবে আছে। সাদা বর্ণের লোকের মধ্যে যেমন ভাবে আছে, কালো বর্ণের মানুষ, আফ্রিকার নিপীড়িত মানুষ, তাদের মধ্যেও আছে। মানে শত্রু মিত্র যেই হও তুমি, শেক্সপিয়ারকে তুমি তোমার মতো করে ব্যবহার করতে পারো। দারুণ বললেন স্যার। স্যার আপনার একটা লেখাও আছে শেক্সপিয়ার ও রবীন্দ্রনাথ, সেইখানে এই বিষয়গুলো আরো বিস্তৃত, আমাদের মানে বিশ্ব সেরা দুই নাট্যকার লেখকের একটা তুলনামূলক আলোচনা আমরা পাই। আপনি স্যার একদিকে যেরকম শেক্সপিয়ার নিয়ে এক ধরনের, আপনি 400 বছরের উন্মাদনা শব্দটা ব্যবহার করেছেন, আমি ওই শব্দটা বলবো না, আমি বলবো এক ধরনের জীবনযাপন করেন আপনি শেক্সপিয়ারকে নিয়ে। অন্যদিকে আপনাকে আমি দেখি একেবারে আধুনিক ল্যাটিন সাহিত্য, নারীরা কি লিখছে, এবং সারা বিশ্ব আপনি ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন নাটক দেখছেন। মানে আপনি বয়সে যত প্রবীণই হন, আমাদের কাছে মনে হচ্ছে যে একটা তরুণ অনুপ্রাণিত মানুষ ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন নাট্যমঞ্চে। তো আপনার এই নাট্যমঞ্চে ঘোরার কিছু কথা আমরা আপনার নাট্যকথা দূরেরও কাছের বইটাতে পেয়েছি। আপনার মুখে যদি আরো কিছু, এই যে একটু আগে বার্লিনের একটা নাটকের কথা বললেন, এরকম নানান দেশের নাটক দেখা, মানে আমি যে সময়টা বড় হয়েছি আর কি, মানে একেবারে ছোট ভালো, তখন নাটক বলতে যা বলা হতো সেটা কোনো কোনো দূর অঞ্চলে হতো, বা আমাদের সারা বছরের শেষে একটা বার্ষিক প্রতিযোগিতায় নাটকের ব্যাপারটা ঘটতো। কিন্তু যেটা আমরা আমাদের মায়েদের বিশেষ করে দেখেছি, তখন কলকাতার আকাশবাণী থেকে সন্ধ্যায় একটা নাটক হতো, শুক্রবার দিন রাত 8টায়।
পাড়ার গ্রামের সমস্ত নারী যাদের রান্না বান্নার কাজ আছে সব 7:30টার মধ্যে শেষ, কারণ তাদের সবাইকে আকাশবাণীর সামনে বসে থাকতে হবে। সে আকাশবাণী এখানে শোনা যেত আর কি, ওই রেডিওতে। সৌম্য মিত্র অভিনয় করছেন, দীপ্তি মিত্র অভিনয় করছেন, অজিতেশ অভিনয় করছেন সেইখানে, কিন্তু শুধু শ্রুতি দিয়ে। তো ওই শ্রুতিটা যখন মাদের সঙ্গে শুনেওছি, তো ওটা তো শ্রুতি না, তারা তো আসলে অভিনয় করছেন বলেই তো, আবৃত্তি করছেন না। এমন একটা জিনিস হয়ে যাও আমার কেমন করে এটা ঘটেছিল যে আমি স্কুলেই এইসব শুনেই, হয়তো স্কুলে আমাদের মাস্টারমশাই খুব পছন্দ করেছেন তা না, তা আমি তখন বলেছি যে আমি একটা নাটক করব। এবং আমি আমার ছোটবেলায় একেবারে মানে ক্লাস 6-এ যখন পড়ি তখন নাটক নির্দেশনা দিয়েছি, মাত্র কয়েকজনকে নিয়ে আর কি। সে কিছুতেই মার শাড়ি দিয়ে স্টেজ বানানো ইত্যাদি এইরকম করে আর কি। এবং যেটা হয়েছে পাড়ার লোক তো এটাতে খুব খুশি, কোনো রকম বিনোদন নাই যে আচ্ছা আমার পাড়ার ছেলেটা কারোর ছেলে, সেটা তো ব্যক্তিগত ব্যাপার ছিল, কিন্তু এই জিনিসটা আমাদের মধ্যে খুব ছিল আর কি। আমি নিজে কেমন করে যে যাই পড়তাম, সে ছোটবেলায় আমাদের দেশের এই যখন একেবারেই যেটা আমাদের সবাই পড়ে, যে ঠাকুরমার ঝুলি যা পড়ছি, একই সঙ্গে যে একেবারে অরিজিনাল না কিন্তু একটু ছোট করে ইংরেজিতে লেখা বা বাংলায় লেখা বিখ্যাত উপন্যাসগুলো পড়ছি। তা আমার একবার খুব মনে আছে যে আমাকে ক্লাস 8-এ আমার শিক্ষক, বাংলার শিক্ষকই আমাকে সবাইকে বললেন কোনটা কার প্রিয় বই, এইটা নিয়ে হঠাৎ করেই বললেন যে লেখার জন্য এটা। তা আমার তখন কেমন করে মনে হলো যে আমি তখন ঠিক সবেমাত্র তখন চার্লস ডিকেন্সের একটা খুব বিখ্যাত উপন্যাস আছে এবং বলা হয় যেটা তার আত্মজৈবনিক উপন্যাস আর কি, ডেভিড কপারফিল্ড। তা আমি তার কিছুদিন আগে ডেভিড কপারফিল্ড বাবা কিনে এনে দিয়েছিল ইংরেজিতে, ছোট ইংরেজিতে, সেটা পড়েছি। তা আমি সেইটা লিখলাম এবং লেখার সময় খুব সচেতনভাবে যে করেছি তা না, আমি ওই ডেভিডের সংলাপ লিখেছি, তার সঙ্গে অন্যদের যে এটা হচ্ছে, তারপরে ওই কাহিনীটা লিখছি যে একটা জায়গা দেখাচ্ছে যে খুব দরিদ্রের বাড়ি বা লন্ডন দেখাচ্ছে। তা আমার মনে আছে আমার শিক্ষক, সেই শিক্ষকের নাম ছিল মনোরঞ্জন, এখন পদবিটা মনে পড়ছে না। তিনি আমাকে এমনি বললেন, তারপর আমাকে তুমি অবশ্য আসো। তা আমাকে নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে দেখা করতে গেল। তো বলছি যে ও যেটা লিখেছে আমি পারতাম না। তা আমাকে তখন বললো তুমি এই নাটক বা ইত্যাদি নিয়ে কি ভাবো? আমি সেভাবে ভাবিনি, কিন্তু পড়ছিলাম যখন, তখন আমার মনে হচ্ছিল ডেভিড এইভাবে কথা বলছে। তো তখন থেকেই, এবং তারপরে আবার বলি যে আমার সব শিক্ষকদেরই দায় আছে। আমার আর একজন ইংরেজি শিক্ষক ছিলেন, গত হয়েছেন তিনি, সুধাংশু মৈত্র। তিনি একটি নাটকের দল করতেন এবং তার সঙ্গে সঙ্গে আমরা সেখানে গেছি আর কি। এবং আমার ছোটবেলাটা এমনভাবে হয়েছে যে এই রকমের অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খুব খুব সরাসরি কথা বলতে পেরেছি আর কি। আপনি? হ্যাঁ, একবার না, বহুবার। বাহ। মানে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত এখনো দেখলে পিঠে, এই কেমন আছিস, এই যে ব্যাপারগুলো ঘটেছে দেখেছি আমরা এর মধ্যে, তাতে। এবং আমার আলাদা করি তখন দেখতাম যে নাটকের ব্যাপারটা আমার মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি। নাটকের ব্যাপারে আমাকে শুধু না, আমি মনে করি যে আমাদের প্রজন্মের বাংলাদেশে যারা আছেন নাটকের সঙ্গে যুক্ত, এই আসাদুজ্জামান নূর থেকে আরম্ভ করে আলী জাকের তো মারাই গেলেন, রামেন্দ্র মজুমদার, মামুন রশিদ, যারা এই আমাদের প্রজন্মের, আমাদের সবাইরই একটা সাংস্কৃতিক পুনর্জন্ম হয়েছিল 1971 সালে। যে আমরা যারা নাটক করতে পাচ্ছি না, কোনো জায়গা নাই, কোনো কিছু নাই, নাটক মানে হচ্ছে যা ঠিক আছে 3 বছর পরে কোনো একটা নাটক হবে ইত্যাদি ইত্যাদি। আমরা যখন এখান থেকে উদ্বাস্তু হয়ে কলকাতায় গেলাম, কলকাতায় তখন নাটকের একটা মানে ভয়ানক রকম বিপ্লব চলছে বলতে গেলে আর কি। নান্দিকার, এই অন্য থিয়েটার,
আরো সব বিভিন্ন দল, লিটল থিয়েটার, পিপলস লিটল থিয়েটার, মানে উৎপল দত্ত, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অজিতেশ, কেয়া চক্রবর্তী, এর বহুরূপী, এদের একটা উত্তাল, এবং সেই সময়টায় ভয়ানকভাবে এই সমাজের প্রগতিবাদ বা সমাজের এই মানে অন্যদের আধিপত্য, এই বিরোধী নাটকের একটা মানে তখন একটা বলে যে ওইটাই প্রচলিত ছিল। গণনাট্য সংঘ তো ওইটা তো আর আমরা কেউ দেখিনি, কিন্তু ওর একটা ছিল আর কি, যে সব জায়গা থেকে এত বেশি বার্টল্ট ব্রেস্ট তখন তৈরি হচ্ছে, সবকিছু মিলে সব এইটা আমাদের সবাইকে, যে কারণে বাংলাদেশের নাটকের ইতিহাস খেয়াল করলে আমরা দেখতে পাবো যে ওই 73-74 পর থেকে দীর্ঘকাল প্রচুর বার্টল্ট ব্রেস্টের নাটক হচ্ছে। আমি আমার একটা কোন লেখায় লিখেছি, এখন খুঁজে পাবো না, যে আমি একবার দেখছি যে একই সময়ে বার্টল্ট ব্রেস্ট একটি নাটক 3 পয়সার পালা একই সময় 3টে দল করছে। তার মানে কতটা এই জিনিসটা হয়েছে। এখানে এসে যেটা ঘটলো, নাটকের লোকের সঙ্গেও যোগাযোগ ঘটলো, তারাও দেখলেন যে আচ্ছা আমি এটা বুঝি, আমি মানে খুব সামান্য কিছু অভিনয় করেছি, সেটা একেবারেই বাদ, কিন্তু মানে প্রধানত নাটকের কথা বলেছি আর কি, যে না এই চরিত্রটাকে আমরা ঠিক এইভাবে দেখলে চলবে না, আমাদের অন্যভাবে দেখতে হবে আর কি, তাই না? আমার খুব মনে আছে যে ডাকঘরের অমল নিয়ে আমার সঙ্গে বেশ অন্যদের বেশ কথা, যে এই অমল আসলে যে ওর দুঃখ ব্যক্তিগত দুঃখের কোনো ব্যাপার না, এই অমল হচ্ছে যে একজনকে আমরা নানান যে কোনো রকমের প্রেসক্রিপশন দিয়ে তাকে ঘরের মধ্যে রাখতে চাই, আমরা বোঝাতে চাই যে তোমার ভালোর জন্য এটা করা হচ্ছে আর কি, এবং আমরাও তাকে এমনভাবে নিজের মেনে নিয়েছি যে না ও আর কখনো ভালো হবে না। তো একটা মানুষ যখন একটা এরকম খাঁচার মধ্যে ঢুকে যায়, তাকে যদি রবীন্দ্রনাথ এই ব্যবহারটা করতে চেয়েছেন বলে আমার কখনো মনে হয়নি আর কি। এটা খুবই মানে এখনো পর্যন্ত অর্ধেকের বেশি লোক হয়তো অমলকে ওইভাবেই দেখে, আমি কখনো অমলকে সেভাবে দেখতে চাই না। অমল যে ওই যে বাইরের লোকগুলোর সঙ্গে কথা বলছে, দইওয়ালার সঙ্গে কথা বলছে, সুধার সঙ্গে কথা বলছে, এই সবের দ্বারা রবীন্দ্রনাথ আমাদের এত ভালো ইঙ্গিত দিয়ে দিয়েছেন যে আসলে এটা ওই ঘরটার কাহিনী না, এর কাহিনীটা হচ্ছে ঘরের বাইরে যেখানে, এবং আমাদের দরকার ওই ছেলেটিকে এখান থেকে নিয়ে আসা। কিন্তু আমরা কিছু বিধি আছে, রবীন্দ্রনাথ তো খুব মানে আমাদের মধ্যে এত চওড়া স্লোগান দিতেন না বা কিছু করতেন না, কিন্তু রবীন্দ্রনাথ বুঝিয়ে দিয়েছিলেন যে আমরা কিছু বিধিবিধান তৈরি করেছি, যার জন্য একাদশী পালন করতে হবে, উপবাস পালন করতে হবে। ইঙ্গিত অচলায়তনে, অচলায়ন তো ভয়াবহ আছে, ওখানে তো ভাঙলেনি, কিন্তু এখানে তো একই কথাই তিনি বলতে চেয়েছেন। আসলে অমল কোনি বদ্ধ একটা রুগ্ন ছেলে হিসেবে দেখাতে চাননি। রাজার চিঠি কেন আসবে তার কাছে, মানে সেই ছেলেটি রাজার চিঠি কেন পাবে আর কি। এবং ওইখানেই হচ্ছে একটু আগে যেটা বলার চেষ্টা করছিলাম, যে শেক্সপিয়ারের রাজার এর রবীন্দ্রনাথের রাজার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে। রবীন্দ্রনাথের কাছে রাজা কিন্তু ঠিক রাজা না, মানে রবীন্দ্রনাথের রাজাদের মধ্যে মানে ক্ষমতায় আছেন এমন রাজা কিন্তু খুব কম। বিসর্জনের গোবিন্দমাণিক্য আছে, আর সব রাজা কিন্তু দাদা ঠাকুর, তারা গান গাইয়ে বা ইত্যাদি করে সবাইকে নিয়ে যেতে চায় আর কি, তারা রাজা না। এবং রবীন্দ্রনাথের কনসেপ্টটাও কিন্তু কিংশিপের উপরে না, রাজাকে সবসময় একজন অত্যন্ত সংবেদী বা ইংরেজিতে বললে বেনেভোলেন্ট একজন কাজ হিসেবে দেখা হচ্ছে, সেইভাবে দেখে। সেই জন্য আবার রবীন্দ্রনাথ অনেক সমালোচনা হয়েছে যে তার রাজারা সব ভালো, তার রাজারা তো ভালো, রবীন্দ্রনাথ সেটা চেয়েছিলেন। এই রাজা মানে কিন্তু একটা ব্যক্তি না, এই রাজার মানে হচ্ছে যে এই সমাজটার নেতা হচ্ছেন, যে এই মানুষগুলো যিনি নেতা হচ্ছেন, সেই অর্থে রবীন্দ্রনাথ রাজাকে ব্যবহার করেছেন। রবীন্দ্রনাথ কখনো রাজার ক্ষমতার ক্ষেত্রে রাজাকে কখনো ব্যবহার করেননি। তো এইসব কারণে রবীন্দ্রনাথ পড়েছি। তারপর মানে অন্য আদর শেক্সপিয়ার ছেড়ে তো যেতেই হয়েছে নিজের পড়াশোনার জন্য। আর পরবর্তীকালে নিজে যখন পড়াতে গেলাম তখন তো অনেক স্বাধীনতা নেওয়ার সুযোগ পেলাম। আমি আমার ছাত্রছাত্রীদের দিয়ে প্রত্যেকটা নাটকের চরিত্রটা এই যদি ও না হতো তাহলে কি হতো আর কি, এরকম প্রচুর কাজ করানোর চেষ্টা করেছি, এবং তাতে ছেলেমেয়েরা অনেক আনন্দ পেয়েছে। নাটকটাকে তারা একটা বই হিসেবে না পড়ে নাটকটা তারা তাদের মতো তৈরি করতে পেরেছে আর কি, যে এটা এমন না যে এটা হবে আর কি, গোডোকেও ওয়েট করতেই হবে এমন কোনো কারণ নেই।
আসুক না, ওই লোকটা একবার আসুক না, এলে কি হতে পারে, এমন করে করতে পারি আর কি। স্যার ওলসোয়েনকার কথা একটু, লায়ন অ্যান্ড দ্য জুয়েল। লায়ন অ্যান্ড দ্য জুয়েল করেছেন। এটা আমি অনুবাদ করেছি। আরো দু একটা নাটক আমি অনুবাদ করেছিলাম, কিন্তু আমি জানি না পাণ্ডুলিপি কোথাও আছে। পুরো অনুবাদই করেছিলাম, বার করা হয়নি আর কি। মানে লায়ন অ্যান্ড দ্য জুয়েলটা আমাদের দেশের সঙ্গে খুব মানে হয়, এবং এটা আমি খুব মানে কৃতজ্ঞ, যেটা শিল্পকলা একাডেমিটার প্রযোজনা করেছিল। এটাতে যেটা আমরা দেখতে পাই, এবং যেটা আজকে আমাদের সব নাটকের মধ্যে, যে আমরা যে দেখাতে চাইছি, এবং এটা কোনোভাবে আমরা ত্যাগ করতে পারবো না, আমরা এর বিরোধিতা করবো, একে আমাদের মতো করে নেব, সেটা হচ্ছে যে আমাদের মতো দেশগুলোতে উপনিবেশিক শাসন ছিল। উপনিবেশিক শাসন থাকা মানে সেটা যে শুধুমাত্র চিরস্থায়ী বন্দোবস্ত করে কিছু জমিদার তৈরি করেছে, তাদের কিছু সরকার তৈরি করেছে, তা শুধু না। আমাদের শিক্ষায়, সংস্কৃতিতে, রুচি নির্মাণে তুমি যা কিছু করছো, সেখানে এই উপনিবেশের সর্বত্র সেখানে এসছে আর কি। যে কারণে আমরা এখনো প্রায় বাধ্য হই, বা আমাদের মধ্যবিত্তের মধ্যে একটা সংস্কারই তৈরি হয়েছে, যে আমাদের সংস্কার হয়ে গেছে আর কি, যে ইংরেজি শব্দ চলে আসে ইত্যাদি ব্যাপারটা আছে। কিন্তু আবার একটা শ্রেণী হয়েছে যারা এই উপনিবেশবাদটাকে নিজেদের মতো করে ব্যবহারও করতে পেরেছে আর কি। একটা শ্রেণী ব্যবহার করতে পেরেছে, যদি আমরা সেখানে একেবারে বড় লোকদের কথা ভাবি আর কি, জওহরলাল নেহরুদের মতো কথা ভাবি, আবুল কালাম আজাদের কথা ভাবি, তারা করেছেন অন্যভাবে দেশটার। মধ্যবিত্ত শ্রেণীর নিচের শ্রেণীটা, তারা ইংরেজিটাকে ব্যবহার করেছেন অন্যদের চেয়ে উপরে ওঠার জন্য, এবং উপরে উঠে অন্যদের দাবিয়ে রাখার জন্য, বা তোষণের, হ্যাঁ সেই একই তোষণের জন্য। আর এবং সেই কারণে তারা খুব নানানভাবে অনুকরণ করছেন, এবং এই অনুকরণ করা থেকে এদের মধ্যে যারা এই ইংরেজি জানে আর যারা ইংরেজি জানে না, দুটো অর্থেই আর কি, এবং যারা ইংরেজি জানে মানে তারা হয়তো স্কুলে যায়নি, এদের মধ্যে একটা ভেদ তৈরি হয়েছে, এখনো আছে, এখন অনেকটা গেলেও এখন একটা আছে আর কি। লায়ন অ্যান্ড দ্য জুয়েলে যে জিনিসটা হয়েছে, যে ওইখানকার স্থানীয় যে পুরাণ, স্থানীয় যে রীতিনীতি, সেখানে দেখা যাচ্ছে একদম নাইজেরিয়ার একটা অঞ্চলের, যেটা লাগোস থেকে খুব দূরে না, কিন্তু প্রধান শহর থেকে খুব দূরে না, সেখানে একজন স্কুল শিক্ষক, সেই স্কুল শিক্ষক মানে ওই ইংরেজি অনুকারকও তিনি হতে পেরেছেন, এই কিন্তু স্কুলের শিক্ষক তিনি কত না, তার আরেকজন ওইখানকার স্থানীয় একটি মেয়ের সঙ্গে তাকে সে বিয়ে করতে চায় ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিয়ের এ অনুযায়ী ওদের ওই সব দেশের বা আরো অনেক সমাজ আছে, আমাদের কাছাকাছি বার্মা বা ইত্যাদিতে এরকম সমাজ আছে, যেখানে ওই যৌতুকটা দিতে হয় ছেলেকে, মেয়ে পক্ষকে, কিন্তু দরিদ্র স্কুল শিক্ষক যৌতুক তো দিতে পারছে না। আর ওই মেয়েটির নাম মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যা হয়ে থাকে, ও মেয়েটি বলছে আমি তো বিয়ে করবো, তোমাকে তো এই যৌতুকটা তো দিতে হবে, এবং এই যৌতুক না দেওয়ার পক্ষে সে যা বলছে, যে আমি এরকম দেখো স্কুল শিক্ষক, আমি একটু দু চারটে ইংরেজিতে কথা বলতে পারি, এইভাবে এটা হচ্ছে না। এইটা যখন একটা এই সম্পর্ক, সবটা গল্প তো বলতে পারবো না এখন, এইরকম যখন অবস্থা, তখন দেখা যাচ্ছে ওই গ্রামের যিনি মাতবর, তিনি আবার এই যুবতীকে দেখে তার প্রতি খুব হয়েছে, এবং তার তো অনেক সম্পদ আছে, সেই সম্পদ দিয়ে তিনি তো একে দিতে পারেন। ব্যাপারটা নাটকীয়ভাবে ঠিক তাই ঘটলো। লাকুনের সঙ্গে ওই মেয়েটি কিন্তু যে খুব অভিনয় করতে চেয়েছে তা না, যে এটা সাধারণ নিয়ম, তার এক ধরনের ওই ইংরেজি বলাবার প্রতি ছিল। কিন্তু যখন এই মোড়ল যখন তাকে বিয়ে করার জন্য যত যৌতুক তার চেয়ে বেশি দিতে পারে, এবং এই জিনিসটা ঘটলো আর কি। এবং একই সঙ্গে উপনিবেশ এবং মানুষের তার যে আর্থিক অবস্থার জন্যে এইরকম মোড়লরা, যে তারা যে এই তাদের ক্ষমতা এবং অধিকারটা করতে, এইটা তা আমার মনে হয়েছিল যে এইটা আমাদের দেশের জন্য খুবই মানে আমাদের দেশের সঙ্গে এর সাদৃশ্য আমরা রচনা করে নিতে পারি। টাকা পয়সার কাছে ভালোবাসাকে আপোষ করা বা ইত্যাদি এই জিনিসগুলো হতে পারে আর কি। স্যার, আমরা শেষ পর্যায়ের দিকে আছি, তো আপনার অন্য আরেকটা সত্তা
মানে যেটা আমরা এখনো পুরোটা আবিষ্কার করতে উঠতে পারিনি, সম্পাদক শফি আহমেদ। আমি নিজেও ভালো করে জানি না আপনার কতগুলো সম্পাদিত বই আছে, কারণ আমি অনেক কাজ দেখেছি আপনার। সেগুলো নিয়ে যদি দু একটা আমাদেরকে বলেন। আবার একটু একটু মানে ছাত্রাবস্থায় ফিরে যেতে হয় আর কি। স্কুলে বা ইত্যাদিতে এই যে আমরা দেয়াল পত্রিকা বার করি আর কি, এইটাতে আমার এক ধরনের নেতৃত্ব থাকতো। হাতের লেখাটাও মোটামুটি ভালো ছিল, তাতে লিখতে পারতাম এবং অন্যদের, এবং শিক্ষকরা যেহেতু মানে ভালো ছাত্রছাত্রীদের প্রতি এক ধরনের তাদের সঠিক কারণেই হয়তো দুর্বলতা থাকে, সুতরাং আমাদের এই উদ্যোগে তা আমি একেবারেই সম্পাদনা করেছি স্কুল জীবনেই, যে কোনটা ভালো হচ্ছে, এই কবিতাটা এইখানটা দেয়াল পত্রিকা তো একটা আমার একটা আকারের মধ্যে ফেলতে হয় আর কি, ওইখানটাই এই একটা ফুল আঁকতে হয় বা ইত্যাদি, এইভাবেই এটা হয়েছে আর কি। প্রথম আমরা এটা মনে আছে একটা যে পত্রিকা বার করি তখন আমরা স্কুলের শেষের দিকে কলেজে যাবো এরকম সময় আমরা 5 বন্ধু ঠিক করলাম যে আমরা তখন মনে করছি আমরা যথেষ্ট কি বলবো যে আমরা মানে পরিপক্ক হয়ে গেছি আর কি। তা আমরা দিশারি নামে একটা পত্রিকা বার করেছিলাম। এটা 4-5টা সংখ্যার পরে আর টিকতে পারিনি। দিশারির আমি অন্যতম সম্পাদক ছিলাম। তা আমরা পত্রিকাটার ওই সময় আমরা স্কুলের ছাত্রের শেষ দিকে আর কি এই আমরা একটা পত্রিকাটার স্লোগান দিয়েছিলাম, রুচি নির্মাণে অঙ্গীকারবদ্ধ। আমরা ভেবেছিলাম যে আমরা সব কিছু নিয়ে লিখবো আর কি। সেখানে অনুবাদও ছিল, একটু রম্য রচনাও ছিল, সব কিছু মিলিয়ে আমার মানে যা আমার লেখার কথা না আর কি। পরে দেখা গেল যে আমরা অনেক কিছু ঢোকাতে পেরেছি। আমরা কিন্তু আবার বলছি তখন কিন্তু আমি 9ম শ্রেণী বা 10ম শ্রেণীর ছাত্র, আমরা সবাই 5 জনই। তখন দেখা গেল আমি মানে পত্রিকা তৈরি হয়ে যাচ্ছে আর কি, সব লেখা পাওয়া যাচ্ছে, কিন্তু সিনেমার উপর কোন লেখা পাওয়া যাচ্ছে না। আমার একটা লেখা ইতিমধ্যেই ওখানে চলে যাচ্ছে আর কি। তখন আমি বললাম যে না, হবে না, আমরা তো রুচি নির্মাণ করব, সুতরাং আমার একটা চলচ্চিত্রের উপর লেখা লাগবে আর কি। এবং তখন আমি আমার মনের মধ্যে যা হয়েছে, যা তখন দেখেছি আর কি, যে সাহিত্য এবং চলচ্চিত্র নিয়ে ওই বয়সে আমি একটা লেখা লিখে ফেললাম। চোখের সামনে ভাসছে পথের পাঁচালী, এইসব ইংরেজি কিছু ছবিও আছে আর কি, সবটা মিলিয়ে এবং ওর ভাষাটাকে নিয়ে যে করার জন্য। তা আমি মনে করি যে আমার সম্পাদকীয় গঠনের যে আমি সবটা মিলিয়ে একটা সামগ্রিক জিনিস করতে চাওয়ার জন্যে আমার অন্য লেখাটা বাদ দিয়ে আমি আবার নতুন করে লিখলাম। এইটা আমার সম্পাদকীয় জীবনে সবচেয়ে বড় বিচার। অন্য ছোটোখাটো সম্পাদন একাধারে আমি সম্পাদনা করেছি, সেটি একেবারে এর মধ্যে যে আমাদের এখানে আমরা বিশেষ কারণে, রাজনৈতিক কারণে, যখন আমাদের মার্শাল ল হলো ইত্যাদি প্রথম দেশে আর কি, তখন আমরা আসলে রাজনীতিও একটু করতে পারছি না। তখনকার আমাদের সামরিক আইন প্রশাসক অনেক পরে যেটুকু দিলেন ঘরোয়া রাজনীতি, ইংরেজিতে বলা হতো খবরের কাগজে প্রত্যেকদিন পার্লার পলিটিক্স, মানে আমরা কোনো বাইরে কোনো কথা বলতে পারলাম না। এইরকম সময় আমরা আমাদের এই জাতীয় পরিচয়ের ক্ষেত্রেও যার নাম খুব উল্লেখযোগ্য, জাহিদুর রহিম, তখনকার দিনে খুব ভালো রবীন্দ্রসঙ্গীত, এখনো যারা মনে রেখেছেন তারা জানেন। জাহিদুর রহিমের ডাকনাম ছিল বাবু ভাই। যে কোনো অনুষ্ঠান শেষে আমরা আমার সোনার বাংলা এটা গাইবো আর কি, বাবু ভাই এটা গাইতে। বাবু ভাই হঠাৎ মারা গেলেন। বাবু ভাই মারা যাওয়ার পরে আমরা শোক সভা করতে পারছি না, কারণ এটা করাও তখনকার আইনের মধ্যে হয় না আর কি। তারপরে আমরা এতে টিএসসিতেই দোতলার একটা ঘরে আলাদা করে একটা শোক সভা করার জন্য নিজেরা ঠিক করলাম যে ঠিক আছে ওখানে আমরা করি। এবং আমাদের এত ফোন নেই, আমাদের বাড়িতেও তখন ফোন নেই কোনো ক্রমে, যে আমি মুমকে জানিয়ে দেবো, মুমকে বলবো তুমি যাকে পারো তাকে জানাও, সে তাকে বলে দেবে তুমি যাকে পারে তাকে জানাও, যাতে আমরা কোনো। সেই সভাতে আমরা অবাক হয়ে গেলাম যে এত মানুষ রবীন্দ্রসঙ্গীত ভালোবাসে, আমাদের জন্য অদ্ভুত অভিজ্ঞতা।
তখন আমরা ঠিক করলাম যে আচ্ছা আমাদের রাজনীতির জন্য রবীন্দ্রনাথকেই আমরা গ্রহণ করি। যেটা হলো তখন আমরা প্রথমে জাহিদুর রহমান স্মৃতি পরিষদ, তারপর থেকে রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদ। রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের আমাদের একটা পত্রিকা, এই পত্রিকা আমি মনে হয় দীর্ঘকাল, সবচেয়ে দীর্ঘকাল, প্রায় অন্তত 25 বছর আমি সম্পাদনা করেছি আর কি, প্রধানত রবীন্দ্রনাথ নিয়ে, কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে সমাজ টমাজ ইত্যাদি মিলিয়ে এবং দেশের বিভিন্ন জায়গা থেকে। তার পরবর্তীকালে যখন আমি কিছু সম্পাদনা করেছি, খুবই খুবই নির্বাচিত আর কি। যেমন আমাদের মনে হলো যে যখন আমাদের দেশে তর্কটা তৈরি হয়ে গেল, আমাদের কামরুল ভাই আমাদের বললেন যে শোনো, বাংলাদেশি গরু হয়, বাংলাদেশি মানুষ হয় না। বাংলাদেশের মানুষ বাঙালি, বাংলাদেশের গরুটা বাংলাদেশি হতে পারে। এই তর্ক ভীষণভাবে লেগে গেল আর কি। এইরকম সময় আমরা তখন ভাবলাম যে এইটা নিয়ে আমাদের কিছু কথাবার্তা আমাদের বলা উচিত। বলার জন্য যে এই তর্কটা না, যে আমরা কেন বাঙালি এবং কিভাবে বাঙালি এসছে আমাদের মধ্যে আর কি, এই ভাবনাটা আমাদের মধ্যে থাকলো। অনেকে একটুখানি আমাদের তখন বলেছে না একটু বেশি হয়ে যাচ্ছে। আসলে সেই কালটা বোঝানো যাবে না। আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের জন্য বলি যে আমাদের দেশে প্রায় 2.5 বছর ছিল। সেই 2.5 বছরের মধ্যে শবে বরাতের রাত্রি এবং ঈদের আগের রাত্রি, যেটাকে আমরা চাঁদ রাত বলি, এছাড়া প্রতিদিন রাত 10টা থেকে ঢাকা শহরে কারফিউ থাকত ওই সময়ে। সুতরাং আমাদের তখন আমরা বুঝতে পারছিলাম না আমরা কোন ধরনের দেশে আছি। সেই জন্য আমাদের নিজেদের ঐতিহ্যটা বলার খুব দরকার ছিল, বাঙালির পরিচিতি নিয়েও দরকার ছিল। এই ভেবে বাঙালি নামে একটা সংকলন তৈরি করার কথা আমরা ভেবেছি নিজেদের মধ্যে। তাতে সব আছে, বাঙালির সমাজ আছে, রবীন্দ্রনাথ আছেন, আমাদের পুরনো দিনের কথা আছে ইত্যাদি, চলচ্চিত্র আছে। আমি আমার সবচেয়ে শ্রমসাধ্য যে সম্পাদনা করেছি সেটি, এই বইটা আমি একটু জানি না এটা দেখা যাবে কিনা, এই বইটা এখনো গেল না আধার, রবীন্দ্রনাথ থেকে ধার করা খুব স্বাভাবিকভাবেই। এই বইটা আমার মনে আছে যে 1992 সালে ডিসেম্বরে যখন বাবরি মসজিদ ভাঙা হলো আর কি, বাবরি মসজিদ ভাঙার দিনই দুপুরের পরে আমরা যখন জানতে পারছি, আমরা তখনই বুঝতে পারছি যে এটা হলো। আমি খুব শহরের মাঝখানেই ছিলাম। একটু পরে শুনতে পাচ্ছি যে পল্টনের ওখানে যে মরণচাঁদের মিষ্টির দোকান আছে, সেই মিষ্টির দোকান আক্রমণ করার জন্য লোক যাচ্ছে। আমরা কিছু লোক, রাজনীতির লোককে খুঁজে বেড়াচ্ছি যে আমরা একটা জায়গায় বসে, তখনকার যিনি স্থানীয় সরকার মন্ত্রী ছিলেন আব্দুল মান্নান ভূঁইয়া, তার সঙ্গে আমরা নিজেরা কথা বলেছি, কারণ উনিও ছাত্র ইউনিয়ন করতেন। এইরকম সময় আমাদের দেশে এটাও হচ্ছে, এবং কিন্তু আমরা দেখেছি যে বাঙালি আসলেই, মানে অন্তত বাঙালির যারা একটু রুচিশীল বাঙালি, একেবারে গোড়া বাঙালি, মানে গোড়া বাঙালি তো আর হয় না, গোড়া হিন্দু, এই গোড়া মুসলমান ছাড়া তারা সবাই এই সময় ভীষণভাবে একটা অসাম্প্রদায়িক সমাজ তৈরি করার ক্ষেত্রে যা যা বাধা আসছে সবের জন্য এগিয়ে এসেছিলেন। প্রচুর লেখা হয়েছিল, প্রচুর, প্রতিদিন। এমন কোনো দিন নেই যে সব কাগজই প্রায় এটা হয়েছিল। আমরা সমর্থ হয়েছিলাম সেই সময় সব কটা খবরের কাগজকে অনুরোধ করে যে সব খবরের কাগজ একদিন একটাই সম্পাদকীয় বেরোবে, সংবাদেও যেটা বেরোবে, ইত্তেফাকেও সেই সম্পাদকীয়টা বেরোবে, তারই অনুবাদ ইংরেজি কাগজে বেরোবে, এটা সব কাগজ। এই বইটা ওই সময় যা যা লেখা হয়েছে আমাদের অসাম্প্রদায়িক, এই বইটা তার একটা পূর্ণ সংকলন। এটা আর কোথাও মানে এতে পাবলিক লাইব্রেরিতে গেলে হয়তো এতে খুঁজে পাওয়া যায়, কিন্তু আর কোথাও নেই। কিন্তু আমরা ওই আবেগটা নিয়েছিলাম, আমি প্রধানত, এবং মাত্র 17 দিনের মধ্যে এই বইটা ছেপে লোকের হাতে দিতে পেরেছিলাম।
স্যার এই গল্পটা আরো শুনতে পারলে ভালো লাগতো, কিন্তু এখন তো সময়ের একটা বাধা আছেই। তো আপনি একই সঙ্গে শেক্সপিয়ার নিয়ে কাজ করেছেন, এদিকে নোবেলজয়ী নাট্যকার ওলসোয়েনকাকে নিয়ে কাজ করেছেন, ছাত্রদের পড়িয়েছেন, আবার বহু নাট্য দলকে আপনি অনেক রকমের দিশা দেখিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। এই সব কিছুর মাধ্যমে আপনার পাণ্ডিত্য, আপনার পড়ালেখা সবকিছুর মাধ্যমে আমরা সবসময় অনুপ্রাণিত হয়েছি। আমরা খুবই কৃতজ্ঞ যে আপনি এসছেন আমাদের। না, আমারও খুব ভালো লাগছে। এর মাধ্যমে যারা কিছু জানলেন বা বুঝলেন, সবার প্রতি একটাই কথা আর কি, আমরা যেন দেশটাকে ভালোবাসি। ধন্যবাদ স্যার আপনাকে। শুধু দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ বেঙ্গল বুকস প্রেজেন্ট টিবিএস লিড টকে থাকার জন্য। নিশ্চয়ই দেখা হবে আর কোনো অতিথি নিয়ে খুব শীঘ্রই। ধন্যবাদ।